আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আপনাদের অত্যন্ত একটি নিউজ বলে আমি আশা করছি। 2024 সালে যে জঙ্গি হামলা এবং পাকিস্তানের যে প্রেতাত্মারা যেভাবে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপ তৈরি করে দিয়ে আমাদের মাননীয় শেখ হাসিনা সরকার তাকে এই দেশ থেকে বাধ্য করেছে, সেই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে থেকে ভারতে অবস্থান করছেন। এখন বর্তমানে যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি অভ্যন্তরীণ, সেটি কিন্তু একটি জঘন্যতম অবস্থার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। তাই এই বাংলাদেশকে বাঁচানোর জন্য মাননীয় শেখ হাসিনা তিনি অনেক আগেই সময়ে সময়ে এই বাংলাদেশে আসার জন্য এবং পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এই দেশে প্রবেশ করার জন্য তিনি অলরেডি ডেট প্ল্যান অলরেডি তিনি বলে দিয়েছেন। তাই তিনি চলে আসবেন ইনশাল্লাহ। এটি হচ্ছে আমাদের এই মাননীয় শেখ হাসিনার যে প্ল্যাটফর্ম থেকে আমরা তা একান্তভাবে এই খবরটি আপনাদের সামনে প্রচার করছি। এবং এই বাংলাদেশকে বাঁচাতে হলে, এই সমন্বয়কের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে ডক্টর ইউনূস সুৎকুর থেকে এই ইউনূস মহাজন গম এদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে হলে এই যে বর্তমানে যারা বাংলাদেশে বিভিন্ন দল আছে, এই দল একত্রিত হয়ে একজন স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতার যে রূপরেখা, নতুন একটি দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে নিয়ে গেছিলেন, সেই ধারাবাহিকতায় সকল দল এবং জঙ্গি বাহিনী, পাকিস্তান প্রেতাত্মা সমন্বয়করা একত্রিত হয়ে মাননীয় শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিলেন এই সমন্বয়করা। তাই বাংলাদেশের প্রত্যেকটি লোকের কাছে এই খবর আপনারা পৌঁছে দিবেন, এই দাওয়াত আপনারা পৌঁছে দিবেন। মাননীয় শেখ হাসিনা অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে প্রবেশ করবে এবং সেখানে 1 কোটি 2 কোটি 3 কোটি লোকের যে সমাগম আমরা করতে চাই, আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ম কিন্তু আমরা পালন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ এই মানুষ কিন্তু জমায়েত হয়ে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে প্রস্তুত বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, এবং ভারতের যে প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, তারা একত্রিত হয়ে একটি প্ল্যান এবং পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যে এই নবগত যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি এই দায়িত্ব সম্পূর্ণরূপে মোদির উপর অর্পণ করেছেন যে এটি আসলে আমেরিকার বাইরে পূর্ণ সমর্থন থাকবে। ভারতের সাথে এই বাংলাদেশের একটি ঘনিষ্ঠ সম্পর্ক, এই সম্পর্কের উপর ভিত্তি করে এই দায়িত্ব নরেন্দ্র মোদির উপর তিনি অর্পণ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেটি কিভাবে আসবে তাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে ভারতের যে রাফেল যে স্পেশাল ফোর্স, সেই ফোর্স তাকে মানে কিভাবে বাংলাদেশে হ্যান্ডওভার করা যায়, কিভাবে এই পরিবেশটা সুন্দর রূপে একটি পরিবেশ পরিকল্পনা করে এবং দেশের মানুষের স্বার্থে এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে রেহাই করা যায়, সেই ধারাবাহিকতায় মাননীয় শেখ হাসিনা তিনি 2025 সালে মার্চ মাসে যে 3rd নাম্বার উইক বা 3 সপ্তাহ মধ্যবর্তী স্থানে তিনি বাংলাদেশে একান্তভাবে তিনি আসার সিদ্ধান্ত অলরেডি ফাইনাল হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যত শ্রেণী লেভেলে পেশা মানুষ আছেন, আপনাদের কাছে একটি হাতিয়ার থাকবে, যেটি হচ্ছে যে হাতিয়ার দিয়ে মাননীয় শেখ হাসিনাকে আপনারা গ্রহণ করবেন এবং এই দেশকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে হবে। এই বাঁচানোর কোনো বিকল্প নেই। একের পর এক বাংলাদেশে যে মাস্টার প্ল্যান করা হচ্ছে, নির্বাচনের নামে বাংলাদেশে যে বানচাল করা হচ্ছে, এই মানুষের ভিতরে কিন্তু শান্তি নেই, মানুষের ভিতরে কিন্তু অস্থিরতা, চারিদিকে শুধু অস্থিরতা আর অস্থিরতা।
এদিকে আরেকটি খবর আপনাদেরকে দিতে চাই, বাংলাদেশের যে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান, তাকে চেঞ্জ করার অনেক পরিকল্পনা চলতেছে বাংলাদেশে। এটি কিন্তু মানে যে এই যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে প্রধান, যে শান্ত শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলা নির্বাচন করার যে পায়তারা তিনি করেছেন ওয়াকারুজ্জামান, আর তাকেই এই সমন্বয়কের দলেরা তাকে চেঞ্জ করার চিন্তা ভাবনা 100% করতেছে। সেটিকে করার লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে বাংলাদেশের যে অবকাঠামোগত যে ধ্বংসস্তূপ এবং প্রত্যেকটি রাজনীতিবিদের যে মনে যে শঙ্কা, নারী পুরুষ শিশু বাচ্চা যারা আছে সকলের মনে এই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে শান্তিতে নেই। এই শান্তি রক্ষার্থে মাননীয় শেখ হাসিনা অতি শীঘ্রই আমাদের মাঝে তিনি অবস্থান করবেন। তাই আপনাদের একান্তভাবে মানুষের কাছে হাত রিকোয়েস্ট করছি, আপনারা এই ৭১-এর হাতিয়ারকে গড়ে তুলুন, দেশকে স্বাধীন করুন নতুন করে। আরেকটি বিশেষ বার্তা, এই যে বাংলাদেশের বাহিরে যে সাংবাদিক ইলিয়াস হোসাইন, তিনি কোন ধর্মের লোক, তিনি কি কোনো ধর্মের ভিত্তিতে কথা বলেন, সেটি এই বাংলাদেশের মানুষ জানতে চায়। তারা যে বাহির থেকে দেশকে উস্কানিমূলক দিয়ে আইন হাতে তুলে নিয়ে সাধারণ ছাত্র সমাজকে ব্যবহার করে একের পর এক মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে আজ বাংলাদেশের যে উন্নয়নের রোল মডেল এমনভাবে ধ্বংস করা হচ্ছে, আমার মনে হচ্ছে এটি সিরিয়ার কোনো দেশ, এটি কোনো মনে হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনের দেশ, এটি মনে হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেই দেশ আমাদের দেশে অভ্যন্তরীণ লোকেরা এগুলা ব্যবহার করছে। তাই এই ইলিয়াস হুসাইন সাংবাদিক, তাকে অবশ্যই নিয়ন্ত্রণে আসা দরকার। আর অপরদিকে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ইউটিউবে খবর প্রচার করেন এবং নিউজ আপনারা পাবলিশ করেন, আপনাদেরকে একান্তভাবে ধন্যবাদ। কিন্তু এমন কিছু করবেন যাতে আমার বাংলাদেশে কোনো ধ্বংসস্তূপ তৈরি না হয়, সেটির দিকে খেয়াল রেখে আপনারা খবর প্রচার করেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটি দেশের রাজাকে হটিয়ে দিয়ে দেশকে একটি নিয়ন্ত্রণহীন এবং ফোর্স বাহিনীর কোনো ক্ষমতা প্রয়োগ করার কোনো পরিবেশ তারা পাচ্ছে না, তারা নিজেকে সেভ করতে পারছে না, তারা কিভাবে আইন প্রশাসন উন্নত রোল মডেল তৈরি করবে সেটি ভাবার বিষয়। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের যে আরেকজন যে বিশিষ্ট যে ইউটিউবার এবং যে বাংলাদেশের একসময় পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেছেন, তিনি হচ্ছেন পিনাকি। এই পিনাকি ভট্টাচার্য, তিনি যে রাজনৈতিক আশ্রয়ে ফ্রান্সে তিনি নাগরিকত্ব এবং তিনি ওইখানে যে বিষয়বস্তু সেটি এই ফ্রান্সের যে শহরের নিয়ম, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী চলছে, সেই চলাভিত্তিক তিনি কিন্তু আসলে রাজনৈতিক বিষয় নয়। তিনি এই যে যখন পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন, তিনি সিও ছিলেন, সেই সিও কালাজ্বরে ওষুধ তিনি তৈরি করেছিলেন। এই করার কারণে সেই তো ওষুধকৃত সেই ওষুধে কোনো ধরনের মেডিসিন ছিল না, এক ধরনের ময়দা এরকম ছিল, যেই ওষুধ ব্যবহার করার কারণে 289 জন শিশু তখন হত্যা হয়েছিল, কিলিং হয়েছিল এই ওষুধ খাওয়ার পরে। তখন থেকেই তিনি সিস্টেম করে এই দেশ থেকে পালিয়ে যান, ফ্রান্সে তিনি আশ্রয় নিয়েছেন। সেই আশ্রয় কেন্দ্র করে তিনি আস্তে আস্তে রাজনৈতিক অ্যাসাইলাম করে ফ্রান্সে তিনি আশ্রয় নিয়েছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের যে মানুষ তার নামে মামলা করেছি, এমনভাবে মামলা করেছি যেন পিনাকির উপর একটা দারুণ একটা চাপ সৃষ্টি হচ্ছে। তিনি আসলে যে বিভ্রান্তিকর, তিনি কি মুসলিম, তিনি কি বৌদ্ধ, তিনি কি হিন্দু, তিনি কি কোন ধর্মের মানুষ, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং দেশকে 100% মিসগাইড করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মানুষকে ব্যবহার করে তিনি আজ এই বাংলাদেশকে ধ্বংস করাচ্ছেন। তিনি যদি সত্যি একজন ভালো মানুষ হতেন, আপনি তাদেরকে বলতে পারতেন যে
যে বর্তমানে সরকার যে গঠিত সেই সরকারের দ্বারা সকল কিছু ধ্বংস করা হবে, আইন করা হবে, সব কিছু করা হবে। কিন্তু তিনি তা না করে এই দেশের মানুষকে লেলিয়ে দিচ্ছেন। সরকার হচ্ছে জিরো পর্যায়ে চলে এসেছি। আমি এই পিনাকি দাদাকে বলতে চাই, দাদা আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেশকে সুন্দর একটা গাইডলাইন তৈরি করার জন্য আপনার মতো লোকের প্রয়োজন। কিন্তু আপনি যেভাবে মিসগাইড উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এই দেশকে আপনি ধ্বংস করাচ্ছেন, এর জন্য দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার নামে কিন্তু অলরেডি ফ্রান্সে বাংলাদেশের যে নাগরিক তারা কিন্তু আপনার নামে মামলা করে দিয়েছে। সো আপনার উচিত আপনি এগুলাকে ডিনাইট করুন এবং ক্ষমা চান। জাতির কাছে আপনি ক্ষমা চাইতে হবে যে আপনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে যে পরিবেশ পরিস্থিতি আপনি সৃষ্টি করেছেন, এর জন্য 100% দায়ী আপনি। তাই আপনাকে লাস্টবার একটি সুযোগ দেওয়া হলো, তাই আপনি ফিরে আসুন, এই দেশকে ভালোবাসুন, দেশের ভালোবাসার স্বার্থে এই দেশের যে উস্কানিমূলক বক্তব্য থেকে আপনি বিরত থাকুন, দেশকে ভালোবাসুন। আপনি রাজনীতি করতেই পারেন, আপনার রাজনীতি করার অধিকার, কিন্তু আপনি এমনভাবে রাজনীতি করবেন, ছাত্র সমাজকে আপনি লেলিয়ে দিয়েছেন। সরকার সেখানে জিরো, সরকার এখানে কিছুই করতে পারছে না। আপনার এই উস্কানিমূলক বক্তব্য পরিহার করুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এই ভালোবাসা দিয়ে আপনি জয় করুন আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান, আপনার অতীত। তাই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।